আগামীকাল জামাই ষষ্ঠী। কৃষ্ণকান্ত তার স্ত্রী মালতীকে নিয়ে চলেছে বিষ্ণুপ্রিয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে। নৌকো করে পার হয়ে মস্ত এক বাগান, সেই বাগান পেরোলে তবেই তারা বিষ্ণুপ্রিয়া গ্রামে পৌঁছতে পারবে। এখন তারা নৌকো করে নদীপথে এগিয়ে চলেছে, সঙ্গে মিষ্টি, মাছ, শ্বশুর শাশুড়ির জন্যে উপহার হিসেবে শাড়ি, ধুতি, পাঞ্জাবি আরও অনেক জিনিস নিয়েছে তারা। শান্ত নদীর জলে তীর তীর করে বয়ে চলেছে তাদের নৌকো। দূরে নদীর পাড় থেকে নানা রকম পাখির আওয়াজ ভেসে আসছে। এখন বিকেল প্রায় 5টা বাজে। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। আকাশের রং এখন গেরুয়া। নৌকো থেকে নামতে নামতে তাদের 6টা বেজে যেতে পারে। এই নৌকার মাঝি মালতীকে চেনে, কারণ সেই মাঝি নিজেও বিষ্ণুপ্রিয়া গ্রামেই থাকে। নৌকো বাইতে বাইতেই সে বলল, না মালতী, তোমরা যে এখন যাচ্ছ, তোমাদের নীতি কি কেউ আসবে নদীর ঘাটে? তখন মালতী বলল, না রহিম কাকা, আমরা দুজনে হেঁটেই বাড়ি চলে যাব। তখন রহিম মাঝি বলল, মালতী মা, তুমি তো সবই জানো, ওই বাঁশবাগানের কথা আর কি বলি। তোমাকে ওই সব বলে এখন আর ভয় দেখাবো নি। কিন্তু তোমরা যে এখন ওখান দিয়ে যাবে, কিভাবে যাবে বলো দেখিনি? তুমি চিন্তা করো না কাকা, আমার মধ্যে কোনো রকম ভয় ডর নেই। আমাদের কোনো অসুবিধা হবে না, আর তোমাদের জামাই নিজেও ওইসব কিছু বিশ্বাস করে না। তখন কৃষ্ণকান্ত বলল, কি ব্যাপার বলো তো মালতী, তোমার কাকা কিসের কথা বলছে? কিছু না, ওই তোমাকে বলেছিলাম না যে গ্রামে যাওয়ার আগে। ও, এবার মনে পড়েছে, সেই ভূতের কথা। বাগানে নাকি কোন প্রেতাত্মা থাকে, অনেক লোকের ঘাড়ে নাকি চেপে বসে, ওই গল্পটা? তখন রহিম মাঝি বললেন, না জামাই, ওইটা ওইটা গল্প নয়। আমি আমি নিজেই রাতে বাড়ি ফেরার সময় এই একবার অনুভব করেছি, কেউ যেন আমার পিছন পিছন হেঁটে হেঁটে আমার বাড়ি পর্যন্ত চলে গিয়েছিল। আপনি বলছেন আপনি অনুভব করেছেন, নিজে দেখেছেন কি? আপনি যদি বলতেন যে আপনি সচক্ষে দেখেছেন, তাহলে একটু হলেও বিশ্বাস করতাম। সে যাই হোক, আপনি আপনার গ্রামের মেয়ের জন্য চিন্তা করছেন, সেটা শুনেই আমার ভালো লাগলো। কিন্তু আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমরা ঠিক পৌঁছে যাব। কৃষ্ণকান্ত রহিম মাঝিকে তেমন কোনো কিছু কড়া কথা বলেনি, কিন্তু তার ভালো কথাগুলোও বলার স্বরে একটা সাবধান বাণী ছিল, যে তিনি যেন আর ওই বিষয়ে কোনো কথা না বলেন। নদীতে এখন অন্ধকার নেমে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা বিষ্ণুপ্রিয়া ঘাটে পৌঁছে যাবে। তবে রহিম মাঝির চিন্তা কিন্তু কমেনি। তাকেও বাড়ি যেতে হবে, কিন্তু সে এখন বাড়ি যাবে না। কৃষ্ণকান্ত আর মালতী যেই ঘাট থেকে নৌকায় উঠেছে, সেখানে বিষ্ণুপ্রিয়া গ্রামেরই রহিম মাঝির আরও একটা মাঝি বন্ধু আছে। রহিম যদি এখন তাদের সাথে বাড়ি ফিরে যায়, তাহলে সেই বন্ধুটিকে একা বাড়ি ফিরতে হবে। কিছুক্ষণ পরে তারা বিষ্ণুপ্রিয়া গ্রামের ঘাটে এসে পৌঁছালো। তবে সেখানে এসে পৌঁছতে পৌঁছতে চারিদিক অনেকটা অন্ধকার হয়ে এসেছে। তাদের ঘাটে নামিয়ে দিয়ে রহিম মাঝি তার নৌকা নিয়ে সেখান থেকে চলে গেল। রহিম মাঝির নৌকোতে একটা লণ্ঠন ছিল, সেটার আলো তারা এতক্ষণ পাচ্ছিল। কিন্তু নৌকাটা সেখান থেকে চলে যেতে সেই নদীর ঘাটটা কেমন যেন ভুতুড়ে মনে হতে লাগলো। সেখানে একটা দুটো নৌকো বাঁধা রয়েছে,
আর সামনে একটা শুকনো পাতা ঝরা গাছ দাঁড়িয়ে আছে। সেই গাছটাকে দেখে মনে হচ্ছে একটা বিরাট আকার কঙ্কালের হাত মাটি ফুঁড়ে বেরিয়ে আকাশ ছুঁতে চাইছে। কৃষ্ণকান্ত আর মালতী দুজনে হাতে অনেক জিনিসপত্র নিয়ে চলতে শুরু করলো। কিছু দূর হাঁটতে না হাঁটতেই তারা সেই বিরাট জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। চারিদিকে ছোট বড় নানা রকমের গাছপালা, ঝোপ জঙ্গল, আর তার ফাঁকে ফাঁকে ঘন অন্ধকার এবং কুয়াশা, এবং তার সাথে শেয়ালের ডাক। পরিবেশটা বেশ গা ছমছমে। তবে মালতী গ্রামেরই মেয়ে, তার এইসবে মোটেও ভয় নেই। আর কৃষ্ণকান্ত একটু গম্ভীর প্রকৃতির মানুষ, সে কোনো কিছুতেই ভয় করে না। কৃষ্ণকান্তের এক হাতে ঝুলছিল একটা বিরাট বড় মাছ, আর এক হাতে একটা রসগোল্লার হাঁড়ি। আর মালতী তার এক হাতে নিয়েছিল একটা ব্যাগ, যাতে তার মা বাবার জন্যে উপহার ছিল। মিনিট পাঁচেক জঙ্গলের মধ্যে হাঁটতেই কৃষ্ণকান্ত মালতীকে বলল, এই মালতী শোনো, আমি একটু জঙ্গলের মধ্যে যাব, একটু ছোট পেয়েছে, তুমি একটু এখানে দাঁড়াও। কৃষ্ণকান্ত হাতের মাছটা আর রসগোল্লার হাঁড়িখানা নিয়েই একটা জঙ্গলের মধ্যে চলে গেল। মালতী সেখানেই দাঁড়িয়ে নিজের মনে মনে একটা গান গাইতে লাগলো। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে আয়না। মালতী কিন্তু বেশ খানিকক্ষণ সেখানেই দাঁড়িয়েছিল, তবে কৃষ্ণকান্তের কোনো দেখা নেই। তখন মালতীর একটু ভয় করতে লাগলো। মালতী প্রায় আধ ঘন্টা মতো সেখানে দাঁড়িয়েছিল, কৃষ্ণকান্ত তাও আসছিল না। মালতী ভাবল এবার সে নিজেই গিয়ে দেখবে। তখন কৃষ্ণকান্ত এসে দাঁড়ালো সেখানে, কিন্তু তার হাতে তখন সেই মাছ আর রসগোল্লার হাঁড়িখানা নেই। তখন মালতী জিজ্ঞেস করলো, কি হলো? তুমি এতক্ষণ কি করছিলে? আর মিষ্টির হাড়ি, মাছগুলো কোথায় গেল গো? কৃষ্ণকান্ত খুব স্বাভাবিকভাবেই বলল, আরে জিনিসগুলো রেখে আমি আমার কাজ সারছিলাম, তখন পেছন থেকে শেয়ালে এসে সব নিয়ে চলে গেছে। তবে তুমি ভেবো না, আমি কাল আবার সব কিনে নিয়ে আসবো। এবার তাড়াতাড়ি চলো, তোমার মা মনে হয় অনেক কিছু রান্না করে বসে আছে, আমার খুব খিদে পেয়েছে। কিছুক্ষণ পরে তারা জঙ্গলের মধ্যে থেকেও বেরিয়ে বিষ্ণুপ্রিয়া গ্রামের মধ্যে চলে এলো। তারপর শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মাকে প্রণাম সেরেই কৃষ্ণকান্ত সবার আগে বলল, মা, কি রান্না করেছেন? আহা হা হা, খুব খিদে পেয়েছে বুঝি বাবা। আচ্ছা আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে এসো, তোমার জন্য দেশি মুরগির মাংস রান্না করেছি। আর তোমার বাবা আজকে আমাদের পুকুর থেকে একটা বিরাট রুই মাছ নিয়ে এসেছিলেন, সেটাও রান্না করেছি। ঠিক আছে মা, ঠিক আছে, আপনি একটু তাড়াতাড়ি করুন, আমি এক্ষুনি খেতে আসছি। কিন্তু মালতীর কেমন যেন সন্দেহ হচ্ছিল। কৃষ্ণকান্ত তো এমন আচরণ করে না,
সে তো খুব গম্ভীর প্রকৃতির মানুষ। আর তাছাড়া তারা এর আগেও এই বাড়িতে এসেছে, কিন্তু কৃষ্ণকান্ত কখনোই তার মা বাবার সাথে এমন আচরণ করেনি। একটু পরেই মালতীর মা বাবা তাদের জামাইকে মহা আদরে খেতে বসিয়ে দিলেন। থালা উঁচু উঁচু ভাত আর দেশি মুরগির ঝোল, রুই মাছের তরকারি, আরও অনেক রকমের তরকারি। সামনে ভাতের থালা রাখতেই কৃষ্ণকান্ত প্রায় হুমড়ি খেয়ে সেসব খেতে শুরু করলো। আর নিমেষের মধ্যে তার থালার সব খাবার শেষ হয়ে গেল। সামনে কৃষ্ণকান্তর শ্বশুর আর মালতী অবাক হয়ে তার খাওয়া দেখছিল, আর তার শাশুড়ি তারই সামনে বসেছিল। থালা একটু খালি হতে তার শাশুড়ি যথাযথ জিজ্ঞেস করলেন, হে বাবা, তোমার পাত তো খালি হয়ে গেছে, এই কটা ভাতে কি আর হয় বাবা? আরেকটু নাও নাও, আরেকটু নাও। খেতে খেতেই কৃষ্ণকান্ত কেমন যেন করে উঠল এবং বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন 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 দিন, যত পারেন দিন। আহা, মা, আজকের রান্নাটা যা হয়েছে না, কতদিন এমন খাইনি। তার শাশুড়ি যতবার ভাত তার পাতে দিচ্ছিল তা নিমেষের মধ্যেই তার পাত থেকে উধাও হয়ে যাচ্ছিল। একটা সময় হাঁড়ির ভাত সব ফুরিয়ে গেছে আর কৃষ্ণকান্তের পাতও খালি হলো। তখন মালতীর মা চিন্তায় পড়ে গেলেন, এবার কি হবে? মালতী আর তার বাবা তখন অবাক দৃষ্টিতে ভাবছিল, কৃষ্ণকান্ত এত খাবার খাচ্ছে কিভাবে? কিন্তু অবাক হওয়ার তাদের আরও বাকি ছিল। হঠাৎ একটা কঙ্কালের হাত কৃষ্ণকান্তের শাশুড়ির হাতটা চেপে ধরল। তারপর মালতী আর তার বাবা মা দেখল কৃষ্ণকান্তের শরীর কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। এখন সেখানে বসে আছে একটা সাদা ধপধপে কঙ্কাল, আর সে একটা হাত দিয়ে মালতীর মায়ের হাত ধরে বলছে, কি হলো মা, আপনি বসে আছেন কেন? আমার পাত খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না? কই, দিন আরো ভাত। আজকে একটু কম করেই খাবো, কাল যে আমার পাঁঠার মাংস খেতে হবে। আর তাছাড়া আমার একটু লজ্জা করছে, আমি এই প্রথম জামাই ষষ্ঠী খাচ্ছি তো। তখন মালতী একটু সাহস করে জিজ্ঞেস করলো, এই প্রথম খাচ্ছে মানে? এর আগে তো 2 বছর জামাই ষষ্ঠীতে আমরা এসেছি। তখন সেই কঙ্কাল আবার বলল, না, মানে আমি তো এই প্রথম খাচ্ছি। কেননা বেঁচে থাকতে তো আমি কোনোদিন শ্বশুর বাড়ি যেতে পারিনি, তার আগেই আমি পটল তুললাম। জামাইয়ের এই রকম অবস্থা দেখে মালতীর মা সেখানে ভয়ে অজ্ঞান হয়ে গেলেন আর মাটিতে লুটিয়ে পড়লেন। ওরে বাবা গো! তখন মালতীর বাবা সেই কঙ্কালকে জিজ্ঞেস করলো, তা বাবা কঙ্কাল, আমার জামাই কোথায় বাবা? তার কোনো ক্ষতি করনি তো? আগে না না, আপনাদের জামাইকে আমি কিচ্ছুটি করিনি। আমাকে একটু ভালো করে খাইয়ে দিন, তাহলেই আমি এখান থেকে চলে যাব, আর আপনারাও আপনাদের জামাইকে ফেরত পেয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে, তা তুমি কি কি কতটা খাবে আমাদের বলো, তোমাকে না হয় কাল সব খাওয়াবো, আর পেট ভরে খাওয়াবো। বেশ, তাহলে শুনে নিন, 50 জন খেতে পারবে এমন পরিমাণ খাবার রাখবেন। আর পদে পাঁঠার মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, মাছের মাথা, মুড়িঘণ্ট, পায়েস, রসগোল্লা। এক এক করে প্রায় 20 রকমের খাবারের নাম করে সেই কঙ্কালটি থামল।
তখন কৃষ্ণকান্তের শ্বশুর বললেন, বেশ বেশ, আর তাহলে কাল তোমাকে সেই সব খাওয়ানো হবে, কিন্তু এখন আমার জামাইকে ছেড়ে দাও বাবা। তারপর সেই কঙ্কাল সেখান থেকে হাওয়ার মধ্যে উবে গেল, আর সেখানে পড়ে রইল শুধুমাত্র কৃষ্ণকান্তের দেহ, তাও অচেতন অবস্থায়। পরের দিন সন্ধেবেলায় মালতীদের বাড়িতে সেই কঙ্কালটি ভোজ খেতে এসেছে। তাকে ভাত দেওয়া হয়েছে বিরাট বড় একটা ডেচকিতে, আর অন্যান্য সব তরি তরকারি দেওয়া হয়েছে একটা একটা করে গামলায়। কৃষ্ণকান্তের শাশুড়ি সেখানে নেই, তিনি ভয়ে এখন বিছানায় শুয়ে আছেন। সেই কঙ্কালের খাওয়া দেখছিল কৃষ্ণকান্ত, মালতী এবং মালতীর বাবা। সেই দিন এক অদ্ভুত রকমের জামাই ষষ্ঠী পালিত হলো বিষ্ণুপ্রিয়া গ্রামে।